This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH পেহেলগামে যে ভারতবর্ষের 25 জন নাগরিক এবং নেপালের একজন নাগরিক সব মিলিয়ে 26 জন মারা গেল, সেই 4 জন টেররিস্ট কোথায়? একটা প্রশ্ন, সেটা আর অভিঘাত মারাত্মক। মুশকিল হচ্ছে এই প্রশ্নের শেষ কোথায়। জানি না ফুরাবে কবে বৃথা প্রশ্নের হয়রানি, উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি। আজকে আসলে সংসদে জানেন তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেকগুলো কবিতা বলেছেন, একটু ওই সংস্পর্শে বিক্রিয়ার মতো ব্যাপার আর কি, ছোঁয়াচে, তাই একটা কবিতা দিয়ে শুরু করলাম। ওই ছিল একদম নিপাট একটা রাজনৈতিক বক্তব্য এবং একটা গৌরব প্রশ্ন, কিন্তু সেখান থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেখানে পৌঁছে গেছিলেন তারই রেস ধরে এখানে আমরা একটু পৌঁছানোর চেষ্টা করছি আর কি। দেখুন, অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তিনি নিজের মুখে বিদেশের মাটিতে দাঁড়িয়ে বলে এসছেন, যার প্রশ্ন আমরা শোনালাম। কিন্তু অপারেশন সিঁদুরের প্রয়োজন হলো কেন? কি করে পাকিস্তানি জঙ্গিরা এদেশে ঢুকলো? কাদের ব্যর্থতায় জঙ্গিরা পেহেলগাঁও পর্যন্ত পৌঁছে বিনা বাধায় 26 জনকে খুন করলো? এই প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে তুললেন? যেদিন সংসদে বাদল অধিবেশন শুরু হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাস 6 আগে যখন ওই ভারতীয় সংসদীয় দলের প্রতিনিধি হিসেবে বিদেশে গেছিলেন, তখন তার আগে একটু অন্য জার্সি ছিল জানেন তো, টিম ইন্ডিয়ার জার্সি। কিন্তু আজ যখন তিনি ওই দমদম বিমানবন্দর থেকে দিল্লির প্লেনে উঠলেন, যখন এই বক্তব্যটা রেখেছেন, জাস্ট তার আগে আপনাদের শোনালাম, তখন তার পরিচয় কি? তখন তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ। তিনি সেই প্রশ্নগুলো সুতরাং তুলতেই পারেন যে প্রশ্নগুলো তুললে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার অস্বস্তিতে পড়বে। এটাই তো স্বাভাবিক, এটাই তো বিরোধী নেতাদের কাজ, রাজনীতিতে এটাই চলে। আর শুধু তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, বাদল অধিবেশনের প্রথম দিন থেকে এই যে ওই পেহেলগাঁও হামলার পেছনে গোয়েন্দা ব্যর্থতার কথা এবং হামলার পর এতদিন পর্যন্ত ওই হামলাকারীদের খুঁজে বের করতে না পারার কথা তুলে ওই সংসদে বিরোধীরা সরকার পক্ষকে অস্বস্তিতে ফেলবে, এটা তো ওই যখন ইন্ডিজোট বৈঠক করছিল এর আগে কি হবে সংসদে, কীভাবে তারা এগোবে সেটা ঠিক করতে, সেদিনই ঠিক হয়ে গেছিল। কিন্তু বাদল অধিবেশনের প্রথম দিনেই যে তাদের অস্ত্রটা ফসকে যেতে পারে, সেটা সম্ভবত ইন্ডিজোটের নেতাদের ধারণার বাইরে ছিল। নাহলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কখনোই প্রশ্ন করতেন না পেহেলগাঁওয়ের হামলাকারীরা কোথায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্নটা করেছিলেন, আর উত্তরটা সম্ভবত দিলেন ওড়িশার কেন্দাপাড়ার ওই বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডা। লোকসভায় দাঁড়িয়ে বিজেপি সাংসদ বলেছেন, শ্রীনগর থেকে খানিকটা দূরে মাউন্ট মহাদেবে ভারতীয় সেনা আর পুলিশের যৌথ অভিযানে কয়েকজন জঙ্গি মারা গেছে, যাদের মধ্যে এই পেহেলগাঁও হামলার সঙ্গে জড়িত এক জঙ্গিও রয়েছে বলে মনে করা হচ্ছে। দেখুন, যদি এ কথা সত্যি হয় তাহলে বুঝতে হবে কবির সুমন ভুল বুঝতেন, ভুল জানতেন। কখনো কখনো উত্তরও আসে, শুধু প্রশ্ন নয়, এবং আসে একেবারে মোক্ষম দিনে এবং মোক্ষম সময়। We were debating this issue today. Some of us must have seen in the news that an Operation Mahadev is being conducted in Jammu and Kashmir, targeted at terrorists, and it appears that at least one of those eliminated today was involved in the Pahalgam attack. এবার দেখুন, বৈজয়ন্ত পান্ডা যখন সংসদে দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন তখন ঘড়িতে সময় কত? 5:40, অর্থাৎ তারপর ঘন্টা 4 হতে চলেছে ওই দাবিটা করার পর। এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে এমন কোনো বক্তব্য আসেনি যে কথার ভিত্তিতে বলা যায় যে ওই বৈজয়ন্ত পান্ডার তথ্যে কোনো ফাঁক থেকে গেছে। অর্থাৎ শ্রীনগর থেকে বেশ খানিকটা দূরে ওই পাহাড় জঙ্গল ঘেরা একটা জায়গায় যৌথ বাহিনীর
অপারেশনে যে পেহেলগাঁও হামলায় জড়িতদের মধ্যে অন্তত একজনের মৃত্যু হয়েছে, পেহেলগাঁও হামলার 3 মাস পরে অন্তত একজনকে যে জমের দুয়ারে পাঠানো গেছে, এ কথাকে অস্বীকার করার মতো কোনো ক্ষেত্র কিন্তু এখনও তৈরি হয়নি। এবং এখন পর্যন্ত যা ঠিক আছে, তাতে কাল সকালে অপারেশন মহাদেব নিয়ে প্রেস ব্রিফিং করবে সেনাবাহিনী, অপারেশন সিঁদুরের পর আবার এবার সেনার সাংবাদিক বৈঠক। সুতরাং একটা আগ্রহ তো তৈরি হয়েইছে, সকলেই অপেক্ষা করছেন যে সেনাকর্তারা কি বলবেন তার জন্য। এর আগে পর্যন্ত আমরা ওই বৈজয়ন্তের কথাকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তর হিসেবে ধরতে পারি, জানেন তো, ধরছি কারণ মহাদেব পর্বতের কাছে কোনো এক জায়গায় নিকেশ হয়েছে বেশ কয়েকজন জঙ্গি, এটা আমরা জেনে গেছি। এবং চারপাশে যখন এই আলোচনাটা ঘুরে বেড়াচ্ছে যে ওর মধ্যে কেউ না কেউ আছে, অন্তত একজন আছে, মানে একাধিকও থাকতে পারে, তখন ধরে নেওয়া যেতে পারে যে একজন সাংসদ যখন সংসদে দাঁড়িয়ে এই দাবিটা করেছেন যে ওই নিকেশ হওয়া জঙ্গিদের মধ্যে সুলেমান বাট ওরফে সুলেমান মুসা ছিল, যে পাকিস্তানি তো বটেই, ওই বেছে বেছে হিন্দু পর্যটকদের খুন করার নির্দেশ দিয়েছিল সেই, সুতরাং সেটাকে তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে, সুলেমান কি একা ছিল? না, 3 জন জঙ্গি মারা গেছে, এখনও আর এক জঙ্গি লুকিয়ে আছে বলে জানা যাচ্ছে। এবার খেয়াল করে দেখুন তাহলে মোট জঙ্গি সংখ্যা কত হলো? 4। ওই পেহেলগাঁওয়ে কজন জঙ্গি ছিল? 4। যে 3 জঙ্গি মারা গেছে বা যে জঙ্গি লুকিয়ে রয়েছে তাদের মধ্যে আর কেউ বা প্রত্যেকেই কি পেহেলগাঁও হামলায় জড়িত? এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আপনার মনে আসছে, আমাদের মনেও এসছে। এবং এই প্রশ্নের নিরসন তখনই হবে যখন সেনাবাহিনী এসে পরিষ্কার করে বলবে। এখন পর্যন্ত চারপাশ থেকে যে খবরগুলো পাওয়া যাচ্ছে আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি, কিন্তু এত অদ্ভুতভাবে কার্যকারণগুলো মিলে যাচ্ছে, সব কিছুকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে প্রশ্নগুলো আসছে সেগুলোকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আবার যে উত্তরগুলো আসছে সেগুলোকেও অগ্রাহ্য করা যাচ্ছে না। এই অপারেশন মহাদেবে ইয়াসের নামে এক জঙ্গি মারা গেছে বলে শোনা যাচ্ছে। পেহেলগাঁওতে যে জঙ্গিরা হামলা চালিয়েছিল তার মধ্যেও তো এক ইয়াসেরের নাম পাওয়া গেছিল। এবার এই ইয়াসের সেই ইয়াসের কিনা সেটা এখনও কনফার্ম হয়নি। ওই বললাম কাল সকালে জানা যাবে, যখন ওই সেনাকর্তারা সংবাদ মাধ্যমের সামনে আসবেন তখন, যদি তারা পরিষ্কার করেন তখন। আমরা শুধু আন্দাজ করতে পারি যে ওই হারাধরে 10টা ছেলের মধ্যে যখন একটা কোনোভাবে নিকেশ হয়েছে বলে ধরা যাচ্ছে, অন্তত একটা, তখন বাকি 9টা হারাধনের এক এক করে তো সব কটা ছেলেই গেছিলো। সুতরাং এক্ষেত্রে ওই 4 পাকিস্তানি জঙ্গির মধ্যে এক গেলে বাকি 3 জনও যে এক এক করে যাবে আজ নয়তো কাল, সেটা মোটামুটি ধরে নেওয়া যেতে পারে। মাস 3 দেরি হলেও পেহেলগাঁও হামলার সাথে জড়িত প্রত্যেক জঙ্গিকে যে উপযুক্ত শাস্তি দেবে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ বাহিনী, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো সন্দেহই নেই, কোনো প্রশ্নই নেই। কিন্তু রাজনীতি তো সন্দেহের ঊর্ধ্বে না। রাজনীতিতে তো কোনো কিছুকেই বিনা তর্কে মেনে নেওয়ার উপায় নেই। তাই বিরোধীরা কেউ প্রশ্ন করছেন যে যাদের এতদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না তাদের এই সময়ই খুঁজে পাওয়া গেল কি করে? এই সময় বলতে কি না, যখন সংসদে স্বয়ং প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা, বা সংসদে যখন ওই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হওয়ার কথা, এবং যেখানে স্বয়ং প্রধানমন্ত্রীকে প্রশ্নের মুখে ফেলতে চেয়েছিলেন বিরোধীরা, ঠিক তখনই কি করে ঝুলির থেকে সুলেমান বাট বেরিয়ে পড়ল। একটা জিনিস বুঝতে পারছি, জানেন তো, এই রাজনীতিকরা ভীষণ সন্দেহবাতিগ্রস্ত। এক সাংসদ সংসদে দাঁড়িয়ে এই বিবৃতি দেওয়ার পরেও তারা নিঃসংশয় হতে পারছেন না। কাল সকাল ওই সেনাবাহিনীর বিবৃতির আগে পর্যন্ত তারা যে পরিমাণ প্রশ্ন করছেন বা করবেন, তাতে মনে হচ্ছে তারা একদম প্রশ্ন বিচিত্রা খুলে বসে আছে। এইরকম অনেক স্টেজ ম্যানেজড অনেক ঘটনা নরেন্দ্র মোদী করে থাকেন। হিটলার যেরকম করতেন, প্রচার যন্ত্র দিয়ে নানা ঘটনাকে সামনে বলে দিতেন এটাই সত্যি, পরে দেখা যেত সেটা সত্যি নয়। নরেন্দ্র মোদীর সরকারের ওপরেও সেই ধারণা আস্তে আস্তে তৈরি হয়েছে সাধারণ মানুষ। আজকে তো প্রায় 3 মাস এই জঙ্গিদের খোঁজা হচ্ছিল। এখন যদি জঙ্গিদের যদি না ধরা হয় তাহলেও আপনাদের প্রবলেম,
জঙ্গিদের যদি ধরে নিকেশ করা হয় তাহলেও সেখানে আপনাদের প্রবলেম। আসলে আপনাদের হচ্ছে কোনো একটা ইস্যু তৈরি করা, ভারতবর্ষের মানুষের, বাংলার মানুষের সত্যিকারের যে ইস্যু, সেই ইস্যুর সমাধান, আলোচনা, সেই আলোচনা আপনারা চান না। লক্ষ লক্ষ টাকা প্রতিদিন সংসদকে চালানোর জন্য খরচা হচ্ছে, আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, কিন্তু আপনাদের ইন্টেনশন হচ্ছে আলোচনা যেন না হয়, শুধু ঝামেলা করে শুধু বাতিল করে দেওয়া। এখন শুনছিলাম দুজনের কথা, জয়প্রকাশ বাবু এবং অগ্নিমিত্রা পাল। এবার দুজনের বক্তব্য থেকে কিন্তু দুটো ইন্টারেস্টিং জায়গা পেলাম, জানেন তো। প্রথম কথা যে সংশয়টা এখন পর্যন্ত কাটেনি, কালকে সকাল পর্যন্ত কাটার খুব একটা চান্সও নেই, কালকের পরেও কাটবে কিনা জানি না, কিন্তু এটা নিশ্চিত যে যদি সত্যি পহেলগাঁওয়ের জঙ্গি হানার সঙ্গে জড়িত ওই জঙ্গিদের নিকেশ করে থাকে সেনাবাহিনী, তাহলে সেনাবাহিনী লুকিয়ে রাখার তো কোনো কারণ নেই। সুতরাং আশা করা যায় তাহলে কালকে সকালে আমরা জানতে পারবো যখন সেনাবাহিনী তারা প্রেস ব্রিফিং করবে। তাহলে ততক্ষণ পর্যন্ত এরা যে ওই পহেলগাঁও হামলার সাথে জড়িত জঙ্গিরা নয়, সে ব্যাপারে কেন সংশয় প্রকাশ করছেন জয়প্রকাশবাবু? একটু অপেক্ষা করে তারপরে এই বক্তব্যগুলো রাখলে তো একটা নিশ্চিত বক্তব্য রেখেছেন, তো একদম গোয়েবেলসের সঙ্গে তুলনা করে দিয়েছেন, হিটলারের প্রচার যন্ত্রের সঙ্গে তুলনা করে দিয়েছেন, তো সেটার জন্য অপেক্ষা করলেন না কেন? মানে সত্যি কথা বলতে কি, এই জঙ্গিরা, যেটা অগ্নিমিত্রা পাল প্রশ্নটা তুললেন সেই জায়গার থেকে, যে জঙ্গিরা ধরা পড়লে তার কি আপত্তি আছে? নিশ্চিতভাবেই নেই। এটা নিয়ে তো মানে জয়প্রকাশবাবু না বললেও আমরা বুঝতে পারি ভারতীয় হিসেবে কেনই বা থাকবে। তাহলে আপত্তিটা কোথায়? আপত্তিটা হচ্ছে যে সময়টায় ধরা পড়লেন, বা যদি সত্যি ওই জঙ্গিরা নিকেশ হয়ে থাকে, তাহলে যে সময়টায় নিকেশ হওয়ার কথাটা সামনে এলো, আসলে কাকতালীয় তো অনেক কিছু ঘটে, কার্যকারণ সম্পর্ক তার মধ্যে আছে কি নেই এটা তো সবাই পরিষ্কার করে বলতে পারবেন না। তার শুধু মনে হচ্ছে হয়তো মনের মধ্যে, যেটা বিরোধীরা বারবার বলেও দিচ্ছেন, যেদিন সংসদে এই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হওয়ার কথা, যেদিন বা যার যে সময়টায়, যেটা আলোচনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর মুখ খোলার কথা, বক্তব্য রাখার কথা, ঠিক তার আগে এই খবরগুলো কি করে আসছে, এটাই ওরা তো বোধহয় খচখচ করছে, এটা আমরা বুঝতে পেরেছি। এবার দেখুন, রাজনীতিকরা রাজনীতিকদেরই সব থেকে ভালো চেনেন, সুতরাং তারা একে অন্যের মুখের সামনে থেকে মুখোশটা খুলে নেবেন, এটা আমরা ধরে নিতে পারি। আমরা সবসময় সেজন্যই অপেক্ষা করে বসে থাকি যতটা আসল মুখগুলো দেখা যায়, এই আর কি। যেরকম অগ্নিমিত্রা পাল বললেন, সংসদ চালাতে কোটি কোটি টাকা খরচ হয়, এবং সেখানে তিনি বিরোধীদের ওপর দোষ চাপালেন, কিন্তু মোদ্দা কথা সেখানে যে আপনার আমার প্রয়োজনের যে বিষয়গুলো, ইস্যুগুলো, সেগুলো নিয়ে বিশেষ আলোচনা হয় না। অর্থাৎ আমার আপনার ট্যাক্সের টাকা, অগ্নিমিত্রা পালই বলেছেন, যেগুলো দিয়ে আমাদের সংসদটা চলে, সেগুলো যে মোটামুটি জলে যাচ্ছে, এটা তিনি মোটামুটি তুলে ধরলেন। আমার আপনার কপাল ভাবুন তো। দেখুন, পেহেলগাঁওয়ে জঙ্গিহানা আর অপারেশন সিঁদুর, এই নিয়ে সংসদে কিন্তু একটাও নতুন কথা আমরা শুনিনি আজ। বিরোধীদের যা প্রশ্ন ছিল সেগুলোই তারা করেছেন, এই প্রশ্নগুলো করবেন আমরা জানতাম। পেহেলগাঁওয়ে জঙ্গিরা এলো কোথা থেকে, নিরাপত্তায় গাফিলতি ছিল কিনা, থাকলে গাফিলতি কার, অপারেশন সিঁদুরে অস্ত্রবিরতির কথা ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট থেকে কেন দেশবাসী জানবেন, কেন তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নেওয়া হলো। মানে ট্রাম্প তো 25 বার বলেছেন কমপক্ষে যে যুদ্ধটা তিনি থামিয়েছেন, তিনি বাণিজ্যিক চুক্তির হুমকি দিয়েছিলেন বলেই যুদ্ধটা থেমেছে। এবার এই যে কথাগুলো তিনি বলছেন তার ভিত্তি কী, এটাই তো জানতে চাইছেন বিরোধীরা। এরা যে চাইবেন সেটাও আমরা জানতাম। ইতিপূর্বে আমরা বিভিন্ন সোর্স থেকে, বা প্রধানমন্ত্রীর মুখ থেকে, বা প্রতিরক্ষা মন্ত্রীর মুখ থেকে, বা বিদেশমন্ত্রীর মুখ থেকে আমরা বারবার কিন্তু শুনেছি ভারত এই অপারেশন সিঁদুর বাতিল করেনি, স্থগিত রেখেছে, এবং স্থগিত রেখেছে পাকিস্তানের অনুরোধে। এটা বারবার এরা বলেছে। এবার আজ লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন সেই একই কথা, পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষ বিরতি হয়েছে, এবং প্রধানমন্ত্রী মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে 22 এপ্রিল থেকে 17 জুন পর্যন্ত কোনো কথা হয়নি। এবার কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন, তার পথের কাঁটাগুলো তার মানে অনেকটাই ওই বিরোধীরা
যেগুলো তার সামনে রাখতে পারতেন রাস্তার মধ্যে, সেগুলো তার মন্ত্রীরা উপড়ে ফেলেছেন। তবে নিরাপত্তায় ফাঁক ফোকরের বিষয়টা, সেটা কিন্তু কাঁটা হয়ে বিঁধবে, সেটাকে উপড়ে ফেলাটা অত সহজ হবে না, কারণ প্রশ্নটা খোঁচা দেওয়ার মতোই। আর রাহুল গান্ধী যে বিমান ধ্বংসের প্রশ্নটা বারবার তোলেন, সেটা নিয়েও প্রধানমন্ত্রী কি বলেন সেটা শোনার আগ্রহ থাকবে। অবশ্য যদি সরকার পক্ষ জবাব দেওয়ার পরিবর্তে পাল্টা আক্রমণ করার কৌশল নেয়, তাহলে তাদের হাতে অবশ্য অস্ত্র আছে। কে? হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনুচ্ছেদ 370 বিলোপ নিয়ে আলোচনায় অধীর চৌধুরী ওই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে প্রশ্ন তুলেছিলেন। জন্টি রোডসের মতো সেই বক্তব্যটা লুফে নিয়েছিলেন কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে একটা মারাত্মক কথা বলেছেন পাক শাসিত আজাদ কাশ্মীর। এবার বিজেপির এখনো বক্তব্য রাখা বাকি, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা লোকসভার কার্যবিবরণীর থেকে বাদ দেওয়ার নির্দেশ দেননি স্পিকার। সুতরাং এই বক্তব্যটা আপাতত আপ ফর প্লে, মানে এটা এখন অবধি রয়েছে, যেটাকে নিয়ে বিজেপি খেলাটা শুরু করতে পারে। সোশ্যাল মিডিয়ায় রমরম করে কল্যাণবাবুর বক্তব্য কিন্তু বাড়ছে, তবে আমরা সেই বক্তব্য শোনাতে পারবো না, কারণ আমাদের জাতীয় স্বার্থের বিরোধী যে বক্তব্য, সেই বক্তব্য আমরা সম্প্রচার করি না। পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তান আজাদ কাশ্মীর বলে, এটা ওদের অপচেষ্টা, অন্যায় দাবি। ওটা আসলে আমাদের কাছে একটা দখল করা ভূভাগ, আমাদের দেশের অংশ, যেটাকে পাকিস্তান অন্যায়ভাবে দখল করে রেখেছে। আমাদের সংসদে পেশ হওয়া প্রস্তাবে বলাই আছে যে একদিন পাক অধিকৃত কাশ্মীর আমরা ফিরিয়ে আনব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদ চত্বরে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছিলেন যে পাক অধিকৃত কাশ্মীর দখল না করে কেন সিজফায়ারে রাজি হলো ভারত সরকার। আর সেই ব্যক্তি লোকসভায় বক্তব্য রাখার সময় এত বড় ভুল করে বসলেন, বিশেষ করে যখন তার দলনেত্রী নিজে ওই 21শে জুলাই মঞ্চ থেকেও কেন্দ্রের জবাব দিয়ে চেয়েছিলেন যে কেন পাক অধিকৃত কাশ্মীরটা দখল না করেই সংঘর্ষ বিরতি করা হলো। সেই দলের সিনিয়র বক্তা এবং এতদিনের সাংসদ যদি সংসদে দাঁড়িয়ে আজাদ কাশ্মীর বলেন, তাহলে প্রশ্ন তো উঠবেই, ভুল সেগুলো এই সময় হতে হলো, এটাও কি কাকতালীয়? মানে ওই অপারেশন সিঁদুরের দিন এই জঙ্গি নিকেশের মতো প্রসঙ্গটা ভেসে ওঠার মতোই। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হাউসে বলেছিলেন 2014 সাল থেকে শুনে আসছি যে আপনি পাহারাদার, ভারতবর্ষের পাহারাদার। আপনি এমনই একটি পাহারাদার যে 4 জন টেররিস্ট ঢুকলো, গুলি করে মেরে দিয়ে 26 জনকে মেরে দিয়ে চলে গেল, টাক 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 করে বাইরে বেরিয়ে চলে গেল। বাবা, কি পাহারাদার আমার! আর পাহারা দেবেন না, দয়া করে আপনাকে বলছি। আপনি জানেন এবার পাহারা দেওয়ার দরকার নেই। আপনার মতো পাহারাদার থাকলে আরো ভারতীয়র মৃত্যু হবে। আর আপনারা বড় বড় কথা বলছেন, কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের বিনিময়েও? দেখুন, অপারেশন সিঁদুরের পর যা ট্রেন্ড দেখছি তাতে একটা বিষয় কিন্তু পরিষ্কার, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কিন্তু পাকিস্তানি নেটিজেনরাও শেয়ার করবে। অবশ্যই তার সঙ্গে তারা তাদের ভাষায় সাবটাইটেল লাগিয়ে দেবে, কারণ এই বাংলা ইদানিং বক্তব্য রাখবে বলে ঠিক করেছেন তৃণমূলের সাংসদরা। দেখলেন তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে একদম পরিষ্কার বাংলায় বক্তব্য রাখছেন, এবং এই বক্তব্য শুনতে শুনতে ভাবছিলাম একদিকে ভালোই করেছেন, মানে ওই বাংলা ভাষাকে বাঁচাও আন্দোলন গোছের আর কি, বা ভাষা আন্দোলন এই গোছের করার জন্য এই যে বাংলায় বক্তব্য, এতে কিন্তু অন্য ভাষার মাঝে মধ্যে যা হয় অন্য ভাষায় বক্তব্য রাখতে গিয়ে, তার তুলনায় বাংলা বললে বেশ ভালো। কি সুন্দর বক্তব্য রাখলেন বাংলা ভাষায়। এই সব মানে মাতৃভাষায় বক্তব্য রাখাটা সবসময় ভালো আর কি, এই জন্যে। এবং এই বক্তব্য ভালো তো বটেই, কিন্তু ওই বললাম এক্ষেত্রে পাকিস্তানিদের জন্য ভালো, এবং এই বক্তব্য রাষ্ট্রপুঞ্জেও হাতিয়ার করতে পারে পাকিস্তান। তবে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের আরেকটা ভাইরাল বক্তব্য, সেটা কিন্তু তাকেও ছাপিয়ে যেতে পারে এবং পাকিস্তানের জন্য আরও বড় অস্ত্র হয়ে উঠতে পারে।
পি চিদম্বরম একটা ইন্টারভিউয়ের মাঝে এক জায়গায় বলেছেন ওই পেহেলগাঁওয়ের আততায়ীরা যে পাকিস্তান থেকে এসেছিল এমন কোনো প্রমাণই নেই। এই বক্তব্য শুধু পাকিস্তানকে মানে খুশি করবে এবং ভারতকে অস্বস্তিতে ফেলবে তা নয়, কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির হাতেও একটা বিরাট অস্ত্র তুলে দেবে। তার মানে কাল সংসদে কংগ্রেসকে নিশানা করার অনেকগুলো সুযোগ বিজেপির হাতে থাকবে, এ ব্যাপারে তো নিশ্চিত। তাদের যে অস্ত্রগুলো বিজেপির বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করবেন তার মধ্যে কয়েকটা যে ফসকে গেছে এটাও নিশ্চিত। नहीं, देखिए मैंने तो पहले कहा था कि भाई पाकिस्तान से आतंकवादी आए थे तो सीमा हमारी सुरक्षित कैसे है, और आकर के करके चले गए तो फिर आप बताइए, सवाल तो आपसे ही पूछेंगे। जो कांग्रेस है ना, ये देशद्रोही संगठन बन गया है। कांग्रेस जिसने आज़ादी के आंदोलन में भाग लिया, जिस कांग्रेस पार्टी का आज़ादी के आंदोलन में इतना बड़ा योगदान है, उस कांग्रेस पार्टी का अस्तित्व क्या है? It's to just take a snatch. I know this is the world of reels and instant gratification. So if you watch the whole 40-minute interview, you will realize that he's raising very pertinent issues. তাহলে দেখে শুনে মনে হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দুশ্চিন্তা করার মতো কারণ বিশেষ নেই, কারণ প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য বিজেপির কাছে ঢের বেশি গুরুত্ব পাচ্ছে। কল্যাণের বক্তব্য নিয়ে যদিও বিজেপি সরব হয়েছে, তবে কল্যাণ যে মুখ ফসকে বলে ফেলেছেন সেটা বিজেপিও জানেন। সেদিক থেকে দেখলে চিদম্বরমের বক্তব্য অনেক বেশি লোভনীয়, পাকিস্তানের জন্য, বিজেপির জন্য, দুজনের জন্যই। এবার কল্যাণকে নিয়ে বঙ্গ বিজেপি একটু আধটু চেঁচামেচি করতেই পারে, কিন্তু সেখানেও তো বেটার অপশান রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে। বাঙালির আইকন সৌরভ গাঙ্গুলি, এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের যে সূচি ঘোষণা হয়েছে তাতে সবাই একটা বেশ নড়ে চড়ে বসেছেন, বিভিন্ন বক্তব্য রাখছেন, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে যে ভারত এই রকম একটা সময়ে পাকিস্তানের সাথে খেলবে কিনা, বা আরও নির্দিষ্ট করে বলে ভারতের খেলাটা উচিত কি উচিত না। একটা সবাই মিলে এটার মধ্যে মোটামুটি জয়েন করে গেছেন আর কি এই বিতর্কের মধ্যে, পক্ষে বিপক্ষে নানা বক্তব্য, কিন্তু অধিকাংশই এদেশের সেন্টিমেন্টই এই মুহূর্তে অন্তত পাকিস্তানের সাথে কোনো কিছুতে না যাওয়া, এটা সবাই জানেন। অন্তত সরকার তো বটেই। পেহেলগাঁওয়ে হামলা আর অপারেশন সিঁদুরের পর ফের ভারত পাকিস্তানের সাথে খেলবে এটা না, এটা এক্ষুনি অন্তত হজম করার মতো জায়গায় খুব বেশি কেউ নেই। কিন্তু মুশকিল হচ্ছে সেই পরিস্থিতিতে যদি প্রাক্তন অধিনায়ক হয়ে সৌরভ গাঙ্গুলি বলেন যে নিউট্রাল ভেন্যুতে খেলতে তো বাধা নেই, খেলাকে ওই রাজনীতির থেকে আলাদা করতে হবে বা কূটনীতির থেকে আলাদা করতে হবে, এই বক্তব্যগুলো আমরা জানি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খেলাও তো দেশের একটা অঙ্গ, মানসিকতার অঙ্গ, তার বাইরে কিছু যেতে পারে না। কি করে সেটাকে সম্পূর্ণভাবে আপনি মানুষের থেকে আলাদা করে ভাববেন, মানুষের ভাবনা, চিন্তা, অনুভূতি, সেন্টিমেন্ট এগুলোর সঙ্গে আলাদা করবেন? ওই যে জিনিসগুলো আমরা দেখেছিলাম, যেভাবে একের পর এক 26 জনকে আমরা লুটিয়ে পড়তে দেখেছিলাম, এবং যেভাবে পৈশাচিক আনন্দ দেখেছিলাম কিছু কিছু জায়গায়, তারপরে কোনোভাবে কোনো কিছুতে এত স্বাভাবিক করার একটা প্রচেষ্টা, সেটা এই মুহূর্তে অন্তত মেনে নেওয়া সম্ভব? দেখুন, সন্ত্রাসের মতো বিষয়ের মোকাবিলা করতে হবে, কিন্তু ক্রিকেট খেলা যেতেই পারে। এটা যখন একজন প্রাক্তন বোর্ড সভাপতি, একজন প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন বলে, দেশের ক্যাপ্টেন, দেশ নায়ক, এক্ষেত্রে দেশের ক্রিকেট দলের অধিনায়ক, তিনি যখন এইরকম মন্তব্য করেন তখন কিন্তু বিতর্ক হবেই। এটা জাতীয় স্তরে হবে, বা এটাকে এড়ানোর কোনো জায়গা নেই। বাঙালি তাকে চিরকাল রাজনীতির ঊর্ধ্বে রেখে এসছে, সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও নিজেকে রাজনীতির বাইরেই রেখে এসছেন চিরকাল। কিন্তু তিলোত্তমাকে নিয়ে রাজ্য যখন উত্তাল, তখন তার একটা বক্তব্য রাজ্য রাজনীতি তোলপাড় করে দিয়েছিল। আর ফের এইবার রাজনৈতিক বিতর্কের ইস্যু হয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, যেটা তিনি চান না সচরাচর। এবার এটা কিছু করার নেই, তার চাওয়া না চাওয়ার ওপর ব্যাপারটা নির্ভর করে না, কারণ গোটা ব্যাপারটা সাধারণ মানুষের সেন্টিমেন্টের ব্যাপার। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখার তীব্র বিরোধী, কিন্তু সৌরভ গাঙ্গুলিকে নাম না করে তৃণমূলের সঙ্গেই জুড়ে দিচ্ছে বঙ্গ বিজেপি। এটাও একটা মজা। রাজনীতির ছোঁয়াচ, সেটা কি শেষ পর্যন্ত সৌরভ বেরিয়ে থাকতে পারবেন? ওই তার বক্তব্য নিয়ে বিতর্ক, সেটাকে ছাপিয়ে আবার
এই বিতর্কটাও অনেক বড় হয়ে যেতে পারে। Sports is different. I'm happy that they're playing. It's an honest confession. Pahalgam should not happen. Death should not happen. But sports is sports. So, আমার মতে ঠিক আছে. Game should go on. पहले भी इंडिया पाकिस्तान न्यूट्रल वेन्यू पे होता था। मैं इसमें तो कुछ बोल नहीं सकता। मैं तो हर बार बोलता हूँ कि अगर हो तो हर चीज़ होना चाहिए, या नहीं तो फिर ये नहीं होना चाहिए। मेरा पहले से ही स्टैंड रहा है कि अगर आप नहीं खेल रहे तो कोई भी बायलैटरल नहीं खेल रहे तो मेरे ख्याल में इंटरनेशनल इवेंट्स भी नहीं खेलना चाहिए, जहाँ तक ये मेरा मानना है। बट लेकिन गवर्नमेंट क्या डिसाइड करेगी, बोर्ड क्या डिसाइड करेगी, वही होगा। সৌরভ গঙ্গোপাধ্যায় আমার মনে হয় পলিটিক্যাল মানে উনি জানেন না, খেলা নিয়েই ব্যস্ত থাকেন। ওই জন্যই সারাক্ষণ মানে ভারত পাকিস্তান সম্বন্ধে এই যে অপারেশন সিন্ধুর হলো, এই যে এত কিছু হলো, এবং উনি যে দলকে আমরা দেখতে পাই যে যাকে উনি সাপোর্ট দেন, সেই দলের সাংসদে গিয়ে অপারেশন সিন্ধুর নিয়ে বলে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি জানেন না সেই বিষয়ে, সেই জন্য এই ধরনের কথাবার্তা মানে অপরিপক্ক কথাবার্তা উনি বলছেন। এই বিষয়ে সিদ্ধান্ত নেয় দেশের সরকার। যখন দুটো দেশের মধ্যে আন্তঃরাষ্ট্রীয় বিষয় আসে তখন সেখানে আমরা দল হিসেবে দেশকে প্রাধান্য দিই। আমরা দল হিসেবে সবসময় দলের থেকে দেশের পতাকাকে বড় বলে মনে করি। তাই এই বিষয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিদেশ মন্ত্রক, তারা সংশ্লিষ্ট দপ্তর, তারা সিদ্ধান্ত নিশ্চিতভাবে নেবেন। খেলা স্পোর্টস এটা একটা ঐক্যের বন্দোবস্ত করে, বিভিন্ন সময় আমরা দেখেছি খেলাটা বিরোধ কমাতে সাহায্য করে। ফলে সেই মনোভাবটা সাধারণভাবে সত্য, বাস্তবের বিবেচনায় তাকে দেখাটা উচিত। যে দেশ সবসময় আমাদের বিরোধিতা করছে সেই দেশের সঙ্গে খেলার আগে আমাদের দুবার ভাবার দরকার আছে। দেখুন, এই সৌরভ গাঙ্গুলি তিনি যে বিতর্কটায় মানে স্বেচ্ছায় হোক বা না চেয়েও জড়িয়ে পড়লেন, এবং সেটার পরিপ্রেক্ষিতে এই যে বিতর্কে যারা অংশ নিয়েছেন, মানে অংশ তো সোশ্যাল মিডিয়া ভর্তি সবাই নিয়েছেন আর কি, আপনি আমিও হয়তো নিচ্ছি, কারণ ভেতরে ভেতরে আমাদেরও কিছু না কিছু বক্তব্য রয়েছে। কিন্তু দেখুন, এই যাদের বক্তব্য শোনালাম তাদের বক্তব্যগুলোকে একটু বিশ্লেষণ করুন, একটা মজার দিক দেখতে পাবে। কি দেখলেন? এর মধ্যে কিন্তু রাজনীতি পুরো দস্তুর রয়েছে। এই যে আজহারউদ্দিন, তিনি ক্রিকেটার, প্রাক্তন ভারত অধিনায়ক, এবার তিনি সৌরভ গাঙ্গুলির উল্টো মুখে হাঁটলেন। সৌরভ গাঙ্গুলি অন্তত তার নিজের ফ্র্যাটার্নিটির থেকে এক্ষেত্রে একা হয়ে গেলেন। তিনি তৃণমূল করেন, তৃণমূলকে সমর্থন করেন, লকেট এই রকম একটা অভিযোগ তুলে দিলেন তার বিরুদ্ধে। দেখুন, এবার লকেট তিনি যখন এরকম একটা অভিযোগ তুলছেন, মানে বঙ্গ বিজেপি অভিযোগ তুলছে, তার গায়ে তৃণমূলের স্ট্যাম্প মেরে দিচ্ছে। তৃণমূল স্ট্যাম্প তার গায়ে পড়লো লকেটের মাধ্যমে, কিন্তু তৃণমূলের যারা বক্তব্য রাখছেন, সে অরূপী বলুন বা এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও ধরুন, সেগুলোর মধ্যে কিন্তু এই ভারত সরকারের স্টান্সকে সমর্থন করার জায়গাটাই রয়েছে। তাহলে সৌরভ গাঙ্গুলি কি একটু নোম্যান্স ল্যান্ডে পড়ে গেলেন? সবাই কেউ তাকে আর কি ছুতে চাইছেন না রাজনীতিতে। এরকম রাজনীতির মাঝখানে বল হয়ে সবাই ব্যাট চালাচ্ছেন, তিনি বল হয়ে গেছেন, সবাই ব্যাট চালাচ্ছেন, এটা মনে হচ্ছে। আর সেটা দেখেই কি কোথাও গিয়ে সুজন চক্রবর্তীর মনে হলো যে এই মুহূর্তে তো তাহলে সৌরভ বিজেপিরও নন, তৃণমূলেরও নন, এই ফাঁকে একটুখানি গ্লাভসে নিয়ে নেবো নাকি, ক্যাচ করবো নাকি, সেই চেষ্টাই করলেন নাকি তিনি? একমাত্র সমর্থন দেওয়ার মতো একটা ভঙ্গি করে সৌরভের পাশে দাঁড়ানোর মতো একটা মানসিকতা তো তিনিই দেখালেন। বললাম না, রাজনীতি একটা অসাধারণ জিনিস। আপনি যদি একটু বিশ্লেষণ করেন না, আপনার আমার দেখার চোখের বাইরে যে কত কিছু রয়ে গেছে, এবং কিভাবে একটা সুযোগ সন্ধানী ফিল্ডার যেরকম থাকে স্লিপে, একটু ব্যাটের কোনায় খোঁচা লাগলেই ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করতে হবে, সেই রকম হচ্ছে রাজনীতিকরা। দেখলাম, শিখতে পারলাম কি না জানি না, ওটা হওয়া সম্ভব না। এই যে দিলীপ ঘোষ, তিনিও কি ওই ম্যানচেস্টার টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিং দেখেছেন নাকি? মানে দেখে ওই বললাম, ক্রিকেটটা এখন রাজনীতির একটা অঙ্গ হয়ে যাচ্ছে। সৌরভ গাঙ্গুলি শুরু করলেন, আজকে কোথাও দিলীপ ঘোষের মধ্যে দেখছি তিনি একদম সেহবাগ সুলভ মানুষটা, তাই তো করেন এতদিন ধরে, যা হয়েছে সব কিছুতে চালিয়ে খেলেছেন। হঠাৎ করে রাহুল দ্রাবিড় হয়ে গেলেন। ভারত পাক ক্রিকেট ম্যাচ হওয়া উচিত কি না তা নিয়েও কি হিসেবই প্রতিক্রিয়া দিচ্ছেন বাবুন। তো হিসেব কি দিলীপ ঘোষ আজকাল কষছেন? শুধু একা তিনি?
আজ সংসদে এনডিএ সাংসদরা যে বিক্ষোভ দেখালেন তার মধ্যেও কি হিসেব নেই? কার সমর্থনে তারা বিক্ষোভ দেখালেন? সপা সাংসদ অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবের সমর্থনে। ঠিক শুনেছেন, সপা তিনি এনডিএ শরিক নন, তিনি ইন্ডিয়া ঐক্যের শরিক। ডিম্পল যাদব ইন্ডিয়া ঐক্যের সাংসদ, কিন্তু ডিম্পল যাদবের সমর্থনে ইন্ডিয়া ঐক্য বক্তব্য রাখেনি। বক্তব্য রাখলো কারা? ইন্ডিয়া ঐক্যের বিরোধী সাংসদরা, অর্থাৎ সরকার পক্ষের সাংসদরা। কার বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন? অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মৌলানা সাজিদ রশিদের বিরুদ্ধে, তার একটা মন্তব্যের বিরুদ্ধে। সম্প্রতি ডিম্পল যাদব একটা ধর্মস্থানে গেছিলেন এবং সেখানে তার পোশাক আশাক ঠিক ছিল না বলে কুমন্তব্য করেছিলেন এই মৌলানা। মন্তব্যটা এতটাই নোংরা যে তার উল্লেখও আমরা এখানে করতে পারছি না, কিন্তু তা নিয়ে সপা আপত্তি করলে সেটাই স্বাভাবিক ছিল। সপাকে আপত্তি করতে শোনা গেল না। আপত্তি করল কে? বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। কারণ ভোট ব্যাংকের হিসেব অনুযায়ী সপার পক্ষে তো একজন মৌলানাকে আক্রমণ করা শোভা পায় না। সংখ্যালঘু ভোট তাদের একটা ভোট ব্যাংক, আমাদের এখানে তৃণমূলের যেরকম ভোট ব্যাংক বলে, ওদের ওখানে উত্তরপ্রদেশে সেই রকম সপার ভোট ব্যাংক হচ্ছে এই সংখ্যালঘুরা। আর এনডিএর কাছে সেটাই তো লোভনীয়। আর কি আশ্চর্যকাণ্ড দেখুন, এই মৌলানাই আবার দিল্লির বিধানসভা নির্বাচনের সময় বলেছিলেন তিনি বিজেপিকে ভোট দিয়েছেন, মুসলিমদেরও বিজেপিকে ভোট দেওয়া উচিত এবং বিজেপির জুজু যে বিরোধীরা দেখায় সেটা অন্তত এবার মন থেকে মুছে ফেলা উচিত। তার মানে যে মৌলানা বিজেপির সমর্থক, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তার বিরুদ্ধেই বিক্ষোভ দেখালো। আর যার বিরুদ্ধে, যাকে এই মৌলানা অপমান করেছেন, সেই সপা সাংসদ ডিম্পল যাদব কি বললেন? বললেন মণিপুরে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাকে এনডিএ। ভাবুন তো, তার পাশে দাঁড়িয়েছেন, অর্থ তার সমালোচনা করছেন ডিম্পল যাদব। আর তার দলের তরফ থেকে তার অসম্মানের কোনো প্রতিবাদ আসছে না। এইটাই হচ্ছে রাজনীতি। ওই বলে না, কোথাও গিয়ে এটাকেই কি ওই রাজনীতির বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে পরিত্যাগ করা বলে। এক মৌলানা সমর্থন করেছেন, তাকে উল্টে আক্রমণ করতেই পারে বিজেপি, যতই তাদের সমর্থক হোক বা প্রকাশ্যে তাদের সমর্থনের কথা বলুন, কিন্তু তাকে আক্রমণ করলে আরও অনেক বড় ভোট ব্যাংকের কাছে বার্তা যাবে, বিজেপি এটা নিশ্চিত। আবার সপা জানে তাদের সাংসদ তাকে অপমান করা হয়েছে, এটার অবশ্যই তারা মনে মনে জানে যে এটার প্রতিবাদ করা উচিত, কিন্তু এটাতে প্রতিবাদ করতে গেলে আরও বড় একটা ভোট ব্যাংক বেঁকে বসতে পারে। সুতরাং যারা ওই মৌলানাকে আক্রমণ করছে তাদের আক্রমণ করো, এটাকেই কি বলে নিজেদের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের চেষ্টা। मेरा मकसद ये है कि धर्म के हिसाब से जहाँ वो बैठी हुई थी वहाँ सर पे पल्लू होना चाहिए था, उनका पूरा कवर होना चाहिए था जिसमें। इससे भी बड़ा सवाल मैं आपको बता रहा हूँ कि जिस आदमी ने वो फोटो खींचा है वो समाजवादी पार्टी का ही तो नेता होगा कोई, उसी ने तो सोशल मीडिया पे डाला है जानबूझ के कि इस पर बात होगी। अगर अच्छा होता जब मणिपुर जैसी घटना हुई थी, जो सोशल मीडिया में जिस तरह के फुटेजेस आए थे, अगर इसी तरह वो प्रदर्शन करती मणिपुर घटना को लेके, महिलाओं के साथ खड़ी दिखाई देती, और जिस तरह हमारे भारत में जो अभी जो सिंदूर की जो ये पूरा जो ये लड़ाई छिड़ी, और जिस तरह से भारतीय जनता पार्टी के नेतागण, बड़े बड़े मंत्री मंचों से किस तरह की बयानबाजी करी हमारे फौज के अफसरों के लिए, अगर उनके साथ वो खड़ी दिखाई देती तो मैं समझती हूँ ज्यादा अच्छा होता। थैंक यू। রাজনীতিকদের কাছে রাজনৈতিক স্বার্থের বাইরে আর কিচ্ছু নেই, তারা তার বাইরে ভাবতেই পারেন না। আর ডিম্পলের তো এছাড়া আর কিছু উপায়ও ছিল না। তিনি এনডিএর সহমর্মিতা গ্রহণ করলে সমাজবাদী পার্টি ধর্ম সংকটে ফেসে যেত। এবার যেরকম এটা তো উদাহরণ তো আপনারা দেখছেন, প্রতি পদে এগুলো এমন একটা জায়গা না, সবাইকে প্যাচে ফেলে দিচ্ছে। তো যেরকম সংসদে বিরোধী ঐক্যকে জাঁতাকলে ফেলে দিয়েছে বিজেপি। অপারেশন সিন্দুরের সময় থেকে তারা লাগাতার সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে এসছেন,
কেন প্রধানমন্ত্রী এসে বলছেন না, কেন মুখোমুখি হচ্ছেন না। একটা সর্বদল বৈঠক যখন ডাকা হয়েছিল বাদল অধিবেশনের শুরুতে, তখনও তো তারা এই প্রসঙ্গটা তুলেছিলেন, প্রশ্ন তুলেছিলেন, প্রধানমন্ত্রী কেন থাকবেন না, কেন অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় অংশ নেবেন না। কিন্তু এখন কি দাঁড়ালো? অপারেশন সিঁদুর নিয়ে 3 দিনে 16 ঘন্টা আলোচনা হবে, স্থির হয়ে গেছে। প্রধানমন্ত্রী তাতে যোগ দেবেন সেটাও নিশ্চিত হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে বিরোধীরা কি বলছেন, বিরোধীরা কি বলছেন তার আগে জানা দরকার বা বোঝা দরকার কেন এই পরিস্থিতিটা বদলে গেল বা যেটা এতদিন হয়নি সেটা এখন হচ্ছে। মানে এই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা বা তাতে প্রধানমন্ত্রী যোগ দেওয়ার সিদ্ধান্ত, তার মানে কি? তার মানে বিজেপির হিসেবটা মিলে গেছে আর বিরোধীদের হিসেবটা তার ফলে স্বাভাবিকভাবেই ঘেঁটে গেছে বলে ধরতে হবে। তাই এখন বিরোধী ঐক্য আর অপারেশন সিঁদুর না, তারা এখন বিহারে SIR নিয়ে আলোচনা চাইছে। বিরোধীদের হৈহট্টগোলে লোকসভায় দুপুর 1টা পর্যন্ত অধিবেশন মুলতুবিও রাখতে হয়েছে। কীরকম শিফট করে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে, বুঝতে পারছেন? ওই বললাম সমস্তটাই কিন্তু ব্যক্তিগত বা দলগত রাজনৈতিক স্বার্থের জন্য, ওর বাইরে কোনো কিছু নেই। কারোর কোনো মানে এটাই আসল, এটাকেই অ্যাকচুয়ালি তারা জানতে চাইছেন এরকম কোনো ব্যাপার নেই। ইস্যুটা গৌণ, আসল হচ্ছে নিজেদের স্বার্থ, সেই অনুযায়ী ইস্যু বদলাতে যায়। এবং এর মধ্যে আপনি আমি যে কোথায় থাকি বুঝতেই পারছেন। সাধারণ মানুষ আর রাজনীতিক এই দুয়ের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। দেখুন বিজেপি বলছে দেখো যাদের দাবিতে আলোচনা হলো তারাই এখন আলোচনায় থাকতে চাইছে না। এইটা বলার সুযোগ পাওয়ার জন্যই তারা এই বেশি করে এই আলোচনাটা করতে চাইছেন এবং নিশ্চিতভাবে প্রধানমন্ত্রীও সেই একই ভঙ্গিতে বিরোধীদের এবার বিঁধবেন। মানে যেটা বিরোধীদের আক্রমণস্থল হওয়া উচিত ছিল সেখানে হয়তো তারাই আক্রমণের বস্তু হয়ে যাবে। ये कांग्रेस पार्टी और ऑपरेशन पार्टी अब ऑपरेशन सिंदूर का चर्चा से क्यों भाग रहे हैं, मैं ये सवाल करना चाहता हूँ। इसीलिए हम चाहते हैं कि माइक विपक्ष का कभी ऑन हो ताकि देश को पता चले, लेकिन हमें बोलने नहीं दिया जाता और हम पर आरोप लगाया जाता है। सरकार किसी भी चर्चा से भागने वाली नहीं है। सरकार हर चर्चा के लिए तैयार है, लेकिन इतने बड़ी घटना पर ऑपरेशन सिंदूर पर आप चर्चा कर रहे थे और आप ऑपरेशन सिंदूर पर चर्चा नहीं होने दे रहे हैं, सदन स्थगित कर रहे हैं। सरकार ने एक बार फिर एक कोशिश की है कि वो किसी तरीके से लोकतंत्र की हत्या जो बिहार में हो रही है उस पर चर्चा न होने पाए। कि कांग्रेस पार्टी और उनके मित्र दल विपक्ष में सिंदूर के ऊपर, ऑपरेशन सिंदूर की सफलता के ऊपर हमारे जवानों ने, हमारे सेना बलों ने जिस प्रकार से भारत का गौरव बनाया उस पर चर्चा करने से भाग रहे हैं। But the point is that SIR is one of the most important issue relating to the democracy of this country. Every Indian citizen is now worried about they are what occasion their name will be removed from the voter list. मगर किस प्रकार से ऑपोजिशन और खास करके कांग्रेस पार्टी हंगामा काट रही है, वेल में उतर करके कागज फाड़ रही है और ऑपरेशन सिंदूर पे चर्चा नहीं होने दे रही है, यह भी समस्त भारतवर्ष आज देख रहा है। ना सदस्यों ने नारेबाजी की, ना सदस्यों ने प्लकार्ड उठाया, ना सदस्यों ने वेल के अंदर गए। उसके पश्चात भी सदन स्थगित हुआ, उनका पक्ष आ गया, लेकिन हम अपना पक्ष नहीं रख पा रहे। राहुल गांधी को पता है SIR क्या है? SIR क्या है? जब राजीव गांधी साहब ने 21 साल से 18 साल जो है युवाओं को वोट देने का अधिकार दिया, उसमें जो है उन्होंने स्पेशल रिवीजन की बात कही है। उनको कानून पता ही नहीं, उनके पिताजी का कानून पास किया हुआ है, जो चुनाव आयोग उसको पूरा कर रहा है। अंदर बोले मेरी अपॉर्चुनिटी अंदर है। No, अभी नहीं, जो भी कर रहा है वो अंदर। দেখুন অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হচ্ছে, বিরোধীরা যোগও দিয়েছেন, কিন্তু SIR এখন তাদের দাবি SIR। এবার SIR নিয়ে আলোচনা হবে কি হবে না সেটা নিয়ে উত্তাল বিরোধীরা। নিশিকান্ত দুবে একটা ইঙ্গিত দিয়ে দিলেন, কি বোঝা গেল? রাজীব গান্ধী হবেন বিজেপির হাতিয়ার রেখেছে জানেন তো, এবং রাহুল গান্ধীকে
সরাসরি ধর্ম সংকটের মুখে ফেলার চেষ্টা করা হবে। কিভাবে করা হবে? খুব সিম্পল, বলে দেওয়া হবে যে এটা তো সিএ নয়, ওয়াক অফ নয়, যে বিজেপি আইন এনেছে, আইনটা পুরনো, রাজীব গান্ধীর আনা আইন এটা। তারপর ভোট করানোর সাংবিধানিক অধিকার রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের। এবার খেয়াল করে দেখুন, তেজস্বী যাদব একবার বলেছিলেন বটে এই ভোট বয়কটের কথা, ওরা তারা চিন্তা ভাবনা করছেন এরকম তো পরিষ্কার করে জানিয়েছিলেন, কিন্তু ইন্ডিয়া ঐক্য থেকে তার সার্বিকভাবে কোনো রকম সমর্থন বা সাড়া কিচ্ছু পাননি। বিরোধীরা শুধু এখন কি চাইছেন? সংসদে আলোচনা। সুপ্রিম কোর্টও আজ বিহারে এসআইআরের ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি। সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে এসআইআরটা নিয়ে খেলতে চাইছে সব পক্ষ, কিন্তু ভেতরে ভেতরে একটা অস্বস্তিও কাজ করছে এবং কেউ কাউকে ছেড়ে দেবে না এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং এক পেশে হবে না এটাও বোঝা যাচ্ছে। সুপ্রিম কোর্টের এই অবজারভেশনকে যদি মাথায় রাখেন তাহলে কোথাও এই যা যা পরিচয়পত্র আছে সেই পরিচয়পত্রগুলো যেগুলো নিয়ে বিরোধীরাও দাবি করছেন, হয়তো সেগুলো এর আগেও যেটা বলেছিলেন সেই জায়গাতেই হয়তো সুপ্রিম কোর্ট হয়তো ইঙ্গিত দিতে পারেন যে এই আধার বা এই ধরনের কার্ডগুলো, পরিচয়পত্রগুলোকে মান্যতা দেওয়া হোক, এরকম একটা নির্দেশ হয়তো আসতে পারে। যদিও নির্বাচন কমিশনের জন্য এরকম একদম সুনির্দিষ্ট নির্দেশ আসবে কিনা সেটা নিয়েও সংশয় আছে, হয়তো সেটা পর্যবেক্ষণ স্তরেও থাকতে পারে। কিন্তু খেয়াল করে দেখুন বাকিটা নিয়ে তেজস্বী যাদব দাবি করেছিলেন যে কমিশন যা দাবি করছে বিহারের অর্ধেক মানুষ সেই তথ্য দিতে পারবেন না, 4 কোটি নাম বাদ চলে যাবে 7 কোটির মধ্যে, মানে সংখ্যাগরিষ্ঠ নামই বাদ চলে যাবে। কমিশনের তথ্য কি বলছে? 10 জনের মধ্যে 9 জন বিহারবাসী বা 8 জন বিহারবাসী যাবতীয় তথ্য জমা দিয়েছেন, 92%। 100 জনের মধ্যে 92 জন যাবতীয় তথ্য জমা দিয়ে দিয়েছেন। নাম মোট বাদ গেছে কত? 66 লক্ষ, তাও তালিকা খসড়া, চূড়ান্ত নয়। ওই তালিকা প্রকাশ, খসড়া তালিকা 1 সেপ্টেম্বর প্রকাশ হওয়ার পর যাদের মনে হবে যে তাদের নাম, তারা বৈধ ভোটার, তাদের নাম বাদ গেছে, তাদের পক্ষে নতুন করে আবেদন করার সুযোগ থাকবে। এবং যা মানে এখন পর্যন্ত এই যে 64-65 বা 66 লক্ষ যাই হোক না কেন, ফাইনালি যে নামগুলো বাদ গেছে সেই নাম কি কি হিসেবে বাদ গেছে তার একটা ভাগ মোটামুটি নির্বাচন কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে। আদালতেও যেগুলো জমা দেওয়া হয়েছে সেগুলোর থেকেও জানা যাচ্ছে যে এর মধ্যে কিন্তু বাদ যাওয়ার তালিকায় ওই সন্দেহজনক ভোটার বা বাংলাদেশি ভোটার এই বলে নাম বাদ যাওয়ার বিশেষ উল্লেখ নেই। এমনকি তথ্য জমা দিতে না পারার জন্য নাম বাদ পড়েছে এটারও উল্লেখ নেই। কী কী নিয়ে আছে? মারা গেছেন, সে তো বাদ যাওয়ারই কথা, অন্যত্র চলে গেছেন, সেখানে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন, সুতরাং তারও একসঙ্গে দুটো তালিকায় থাকার কথা না। আর বিহারেই রয়েছেন এবং সেখানে দুটো জায়গায় দুটো তালিকায় নাম আছে, এরকম লোকজনের নামও বাদ গেছে। এবার দেখুন এগুলো প্রত্যেকটাই কিন্তু স্বাভাবিক নিয়মেই বাদ যাওয়ার কথা। যদি কোথাও এরকম ভোটার না পাওয়া যায় যিনি বৈধ অথচ নাম বাদ গেছে, অথবা কেউ যদি সামনে এসে অভিযোগ না করেন, যেটা এখন পর্যন্ত বিরাট সংখ্যায় হয়নি, মানে দেখুন এই 65 লক্ষ এটা কিন্তু খুব ছোটোখাটো নম্বর না, বেশ বড় একটা সংখ্যা। এবার এই সংখ্যার মধ্যে যদি সংখ্যাগরিষ্ঠকেই ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয় বা তাদের নাম বাদ যাওয়াই উচিত বলে তারা বাদ গিয়ে থাকেন, তাহলেই তো তারা প্রতিবাদ করবেন না। কিন্তু যদি বৈধ কেউ হন, তাকে যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়, তাহলে তো তার মানে তিনি জানেন যে তিনি বৈধ ভোটার, তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হচ্ছে। একটা বড় সংখ্যায় যদি সেটা হয় তাহলে চিৎকার চেঁচামেচিতে কিন্তু অনেক বড় হওয়ার কথা। হচ্ছে কি? তাহলে এই যে সংসদে বিরোধীরা চিৎকার করছেন সেটা কাদের জন্য? সেই প্রতিবাদে এবার তৃণমূল কংগ্রেসের সাংসদরাও যোগ দিয়েছেন আন্দোলনে। অথচ দেখুন প্রথম নেমেছিল কারা? তেজস্বী যাদবের দল। অথচ সেই আন্দোলনটা ঝিমিয়ে পড়তে পারে বুঝেই কি রাবড়ি দেবী দুদিন আগে তেজস্বী যাদবকে খুনের চেষ্টার অভিযোগ তুলেছিলেন। এতে যে নতুন বিতর্কের একটা অভিমুখ খুলে যাবে এটা তো স্বাভাবিক। যদি ওইটাই মূল ছিল যে এইখানে ভোটার তালিকার থেকে নাম বাদ দেওয়ার অভিযোগটাই মূল বিতর্ক, তাহলে তো সেখানেই তারা সর্বশক্তি নিয়োগ করতেন, সেখান থেকে লোকের নজর ঘোরানোর জন্য কোনো রকম সুযোগ দিতেন না। অথচ
সেই নতুন বিতর্কের সূচনা তারা করে দিয়েছেন। কি মনে হচ্ছে জানেন তো, রাজনীতিকরা জল মাপতে পারেন খুব ভালো। ওইখানে আরজেডিও নিশ্চয়ই জলটা মেপে যা বোঝার বুঝেছে এবং জলের অভিমুখটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবার জল সেটা তো আবার অন্যভাবে গড়ায়, মানে ধরুন গঙ্গার জল বিহার থেকে পশ্চিমবাংলায় গড়ায়, এসআইআরের জলও কি বিহার থেকে পশ্চিমবঙ্গে আসবে? আসবে তো বটেই, কারণ সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দেওয়ায় এ রাজ্যেও তো এসআইআরটা শুরু হওয়ার জাস্ট সময়ের অপেক্ষা। প্রশ্ন সেটা নয়, প্রশ্ন এখন তৃণমূল কি এসআইআরে বাধা দেবে? আমাদের পাড়া আমার সমাধান প্রকল্পের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের এই যে অতি নিবিড় সমীক্ষা এসআইআর, তার কি সংঘাত হবে? এই প্রশ্নগুলো রয়েছে। আরও বড় একটা প্রশ্ন রয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের কর্মীরা কি বাড়ি বাড়ি বুথ সমীক্ষা করতে গিয়ে বাধার মুখে পড়বেন? দেখুন, যেসব প্রশ্ন দুদিন আগেও ভাবাচ্ছিল, এই প্রশ্নগুলো তো সবকটা ভাবাচ্ছিল, তাই না? কিন্তু সত্যি কথা বলুন তো, এখন কি আর অতটা ভাবাচ্ছে? বোধহয় না, কারণ তৃণমূল কংগ্রেস আর গোটা বিরোধী ঐক্য আজ ব্যস্ত হয়ে পড়েছেন একটা অন্য ভুলকে নিয়ে। ওই বললাম না, সবাই কিন্তু এই এসআইআর সংক্রান্ত বিতর্কগুলোর থেকে একটা অন্য বিতর্কের দিকে মুখ ঘোরাতে হঠাৎ ব্যস্ত হয়ে পড়েছে। পাটনায় একটা কুকুর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়ে গেছে, ঠিক শুনছেন, কুকুর, একটা কুকুর পেয়ে গেছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। নির্দিষ্ট কোনো কুকুর না, মানে এরকম বলতে পারবেন এটা অমুকের কুকুর বা অমুক নেতার কুকুর বা এরকম কিছু নেই। একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ছবি ভাইরাল হয়েছে, সেখানে নাগরিকের নামের জায়গায়, নামের ছবির জায়গায় রয়েছে একটা মিষ্টি গোল্ডেন রিট্রিভারের ছবি, আর নামের জায়গায় রয়েছে নাম ডগবাবু, বাবার নাম কুত্তাবাবু, মায়ের নাম কুতিয়া দেবী, বাকি ঠিকানা যেরকম হওয়ার তেমনই রয়েছে। এবার আপনারাও হাসছেন, আমরাও হাসছি, হয়তো ভাবছেন যে এটাও রাজনীতির একটা ইস্যু হয়ে গেল, মানে ইস্যু কি কম পড়িয়েছিল? কিন্তু এবং এটাও তো আপনাদের মনে হচ্ছে যে এই সার্টিফিকেট নিশ্চয়ই ভুল করে বেরিয়েছে, মানে ভুল করে বেরিয়েছে নাকি জাল, নাকি এআই এর কারসাজিতে কেউ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ওই হইচই করার জন্য ছেড়ে দিয়েছেন, এগুলো তো কোনোটাই স্পষ্ট না। এই প্রশ্নগুলো সবার মনের মধ্যে আছে, কিন্তু বিষয়টাকে ঠিক ধরে নিয়ে রাজনীতি হইচই শুরু করে দিয়েছে। মানে রাজনৈতিক মহলে বিরোধীদের এই ভুলটাকে বা এই ঘটনাটাকে যদি বলি এখনও, সেটা ইস্যু হিসেবে বেশ মনে ধরেছে। বিশেষ করে এই কুকুরের অংশটা, সেটা যে মানুষ সংক্রান্ত বিবিধ ইস্যুর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু রাজনীতিকরাই আমাদের বুঝিয়ে দিচ্ছে। বিহারের একটি ঘটনা, যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে, তার পিতার নাম কি কুত্তাবাবু, পরিষ্কার। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর এর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তল্পিবাহক হিসেবে কাজ করে চলেছে। এসআইআর স্যার, মানে স্যার যেই বশবর্তী হবে সেই হয়ে যাবে, সে যদি কুকুরও হয় তাহলেও ভোটার লিস্টে নামটা উঠে যাবে। এখন কুকুরকেও এমন জায়গায় নিয়ে এসছে যে সেও একটা ভোট দেবে যদি বশংবদ হয়। তো বুঝুন, এবার বৈধ ভোটারদের বাদ দেবেন আর কুকুরকে নিয়ে আসবেন ভোটারের পরিবর্তে, বৈধ ভোটারের পরিবর্তে। এটা হচ্ছেটা কি? ডাবল ইঞ্জিনের নেতারা বলছে 1.5 কোটি নম্বর দিয়ে দাও সব রোহিঙ্গা। আর প্রত্যেকের তো রোহিঙ্গা এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে, কিন্তু কেন এটা হচ্ছে? এটা হচ্ছে বিজেপি এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি, 360 ডিগ্রি এজেন্সি, নামটাও আমি জানি। ভোটার তালিকায় কুকুর কি করে হচ্ছে এটা? মহারাষ্ট্রে ভোটার তালিকায় অনিয়ম হয়েছে, দিল্লিতে হয়েছে। বিজেপির খেলা ধরার দায়িত্ব যাদের ছিল তারা দেরিতে বুঝেছে, ফেল করেছে। কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছেন, যারা ভারতবর্ষের নাগরিক, একজন বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন,
ছৌ নাচ দেখবেন, ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবেন, ঢোল আছে, ঢোল, কাঁসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো জমা। একটা কথা মনে হচ্ছিল, রাজনৈতিক নেতারা যখন বলছেন তখন নিশ্চয়ই এইরকম কুকুর টুকুর ভোট টোট দেয় আর কি। তারা তো রাজনীতিতে কি হয় সেটা রাজনৈতিক নেতারাই সব থেকে ভালো জানেন, আমি আপনি কি করে বুঝবো। আপনার আমার মতো সাধারণ মানুষের তো একটাই প্রশ্ন, জানেন তো, মানে খানিকটা অনুসন্ধিৎসু মন তো, মনের মধ্যে প্রশ্ন কুচকুচ করে, এই কুকুরের পরিচয়পত্র নিয়ে ভোটটা কে দিতে যাবেন বলুন তো, এইটা জাস্ট জানার ইচ্ছে রইল। এমনিতে সংবিধানের প্রস্তাবনায় উই দ্য পিপল অফ ইন্ডিয়া লেখা রয়েছে, তাতে পিপল বলতে মানুষ বা পশু তার কোনো নির্দিষ্ট উল্লেখ নেই। হ্যাঁ, তো এই বিতর্ক হবে জানলে সংবিধান প্রণেতারা নিশ্চয়ই মানুষ কুকুর এই সমস্ত বিভেদের কথা উল্লেখ করে যেতেন। তো যাই হোক, যেটা নেই সেটা নিয়ে আর ভেবে কী হবে, যেটা নিয়ে রাজনীতি আছে সেটা নিয়ে রাজনীতি থাকুক। আমরা যেমন অন্য একটা জিনিস বুঝতে পারছি, গোটা বিষয়টাই তো মানে যদি আপনি নির্দিষ্টভাবে দেখেন এই অতি নিবিড় সমীক্ষা যেটা নিয়ে নিশিকান্ত দুবের বক্তব্যই যদি ধরেন, যেগুলো করার দরকার কারণ তাদের সংশয় বাংলাদেশিরা ঢুকে আছেন, সে কথায় ভুয়ো ভোটার ধরে আছে। আসলে ওই রাজীব গান্ধী যখন অতি নিবিড় সমীক্ষা করার আইনটা করে গেছিলেন, মানে যেটা নিয়ে ওই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করছেন আর কি, তখনও কিন্তু রাজীব গান্ধীর সময়ও কিন্তু ওই বাংলাদেশে অনুপ্রবেশের সমস্যাটা ছিল। এবার সমস্যাটা রয়েছে সেটা কিন্তু তৃণমূলও অস্বীকার করে না, শুধু দোষটা চাপায় বিএসএফের ওপর। ভোটার তালিকাতেও আজাদ মল্লিক, শাহাদ রাডি, নিউটন দাস, লাভলি খাতুন এদের উপস্থিতি তো সগৌরব উপস্থিতি আমরা দেখেছি, অস্বীকার করার তো উপায় নেই। এবার খেয়াল করে দেখুন, তৃণমূল নেতারা কিন্তু বারবার বলছেন বৈধ ভারতীয় ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না, একবারও কিন্তু বলছেন না বাংলায় বাংলাদেশি নেই। এবার বৈধ ভারতীয় ভোটার যার কাছে ওই আধার ঠাধার আছে তারাই সেই অর্থে বৈধ ভারতীয় ভোটার হওয়ার কথা। এবার মুশকিল হচ্ছে সেই আধারগুলো কিভাবে কার হয়েছে, এই শাহাদ রাডি, আজাদ মল্লিক বা নিউটন দাস সবারই তো আধার কার্ড ছিল, কোনটা ধরবেন? এগুলো নিয়ে কেউ গোড়ার দিকে যাবেন না, শুধু সবাই মনে করবেন এগুলো রাজনৈতিক চক্রান্ত, কারোর নাম বাদ দেওয়া যাবে না, কিন্তু নাম তো বাদ পড়বেই। দেখুন এটা খেয়াল করে দেখুন, যা মানে সুপ্রিম কোর্টে যেগুলো পেশ করেছে নির্বাচন কমিশনের তরফ থেকে এখন অবধি ওই বিহারের ভোটার তালিকায় যে 65 লাখ বাদ যাওয়ার কথা, সেটার মধ্যে যে যে কারণে নামগুলো বাদ পড়েছে বলে তারা জানিয়েছে অন্তত, সেই কারণে তো আমাদের এখানেও বেশ কিছু বাদ যাবে, বাদ যেতে বাধ্য। এবার তার মধ্যে বেশ কিছু মানুষ মারা গেছেন, বেশ কিছু মানুষ অন্যত্র চলে গেছেন, কারোর বিয়ে হয়ে গেছে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে নাম তুলেছেন, ফলে একই মানুষের একাধিক জায়গায় নাম থাকবে না, এগুলো তো স্বাভাবিক। এই পরিমার্জনাটা জরুরি এবং এটা হয়, এটাই তো হওয়ার কথা। কিন্তু বিরোধী দল নেতার দাবি কি? তিনি মনে করছেন 1.5 কোটি নাম বাদ পড়বে। অবশ্য মনে মনে অতটা চাহিদা তারও নেই আর কি, বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের তফাৎ যেটুকু সেটুকু বাদ পড়লেই তার কাজ চলে যাবে, মানে 150,000 কিংবা তার অর্ধেক হলেও চলবে, যে তাতে হিসেবটা এরকম দাঁড়াবে যে একটু এদিক ওদিক করলেই ম্যানেজ হয়ে যাবে, এরকমই ভেবেছেন হয়তো। কিন্তু তাতে একটা কিন্তু আছে, তিনি কি এটাই ভাবছেন যে যাদের নামগুলো বাদ চলে যাবে তারা সবাই তৃণমূলের ভোটার ছিলেন? যে যে কারণগুলোর জন্য এখন অবধি ওই বললাম বিহারে বাদ গেছে, সে একই কারণে এখানে যাদের নাম বাদ যাবেন তারা সবাই যে তৃণমূলের ভোটার, এটা ভাবাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আরও একটা প্রশ্ন, বাদ দেবে কারা? বিএলওরা। এবার নজরুল মঞ্চে যাদের ট্রেনিং চলছে সেটা তো আমরা দেখেছি, বিহারের 38টা জেলায় 78,000 বিএলও কাজ করেছেন, কিন্তু বিহারে নির্বাচন কমিশনের একটা সুবিধা ছিল, বুথ লেভেল অফিসাররা সবাই সরকারি কর্মচারী ছিলেন, আর সরকারটা বিজেপি জেডিইউ জোটের, মানে যে কেন্দ্রীয় সরকার ওখানে বিজেপি সরকার সবই এক। কিন্তু এখানে বাংলায় সরকার হচ্ছে বিজেপি বিরোধী তৃণমূলের, বিএলওরাও শুধু স্থায়ী নন অস্থায়ী সরকারি কর্মীও আছেন, মানে তাদের ওপর দলগত নিয়ন্ত্রণ খানিকটা হলেও বেশি থাকতে পারে, যাদের কাজ শুরু করার আগেই
সতর্ক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই গোটা ব্যাপারটা ধরলে কি দাঁড়ালো? বিতর্ক থাক না থাক, কে করবেন না করবেন সেগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্য যতই থাক, এই এসআইআরটা বাংলাতে কিন্তু হবে। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না। প্রথম থেকে বিএলওদেরকে ধমকি দিচ্ছেন যাতে বিএলওরা তাদের কাজটা যেন না করতে পারে। কারণ পুরোটাই ভয় হচ্ছে যে এবারে 2026-এর নির্বাচনে এবারে বুঝতে পারছে যে এই সরকার আর জাল ভোটার দিয়ে এই বৈতরণী পালাতে পারবে না। কারণ মানুষের ওপর বিশ্বাস হারিয়ে গেছে, সেই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটার আইডি কার্ডের ওপর ভরসা করেই ওনাকে জিততে হচ্ছে। এই ভোটগুলো যদি বাদ চলে যায় তাহলে বিএলও কেন মানে এই সরকার পুরোপুরিভাবে বাংলা থেকে চলে যাবে। আপনি কি এই ধরনের এই যে টোনে আপনি কথাটা বললেন, আমি কি এটা ধরতে পারি যে আপনি বিএলওদের হুমকি দিচ্ছেন? আপনি কি ভয় দেখাবার চেষ্টা করছেন? আপনি তো প্রতিবাদ করেছিলেন 2005 সালে, আপনি তো বলেছিলেন যে 1 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী এই পশ্চিমবঙ্গে ঢুকেছে। আজকে কি হয়ে গেল মমতা ব্যানার্জি? মানে আপনি কি চাইছেন না যে হিন্দুরা রয়েছে, যে গরিব মুসলমানরা রয়েছে, তাদের অধিকারটা আজকে এই অনুপ্রবেশকারীরা নিয়ে নিচ্ছে? আপনার মনে হয় না? মানে এই মুহূর্তে দেখুন যে চারপাশে যে বক্তব্যগুলো নিয়ে রাজনীতি উত্তাল, সেটার মধ্যে পুরোটা রাজনৈতিক হিসেব কাজ করছে। মানুষের হিসেব সে তো আমরা করছি। গত কয়েকদিন ধরে আপনাদের শোনাচ্ছিলাম না মেয়ে পাচারের ঘটনাটা, সংখ্যা হিসেব আমরা করছি। জানেন, এর আগের দিন যখন বলছিলাম 56টা মেয়েকে একসঙ্গে পাচারের চেষ্টা হয়েছিল, রেল পুলিশ উদ্ধার করেছিল শেষ মুহূর্তে, বলেছিলাম আপনারা বেঁচে গেছিল সেই 56টা মেয়ে। এবার সেটার থেকে এই ভয়ঙ্কর একটা মানসিক যন্ত্রণা আমাদের মধ্যে কাজ করছিল। একসঙ্গে এত বড় সংখ্যা কি করে হলো, কে মানে তারপরে সেটা খুঁজতে গিয়ে আমরা আপনাদের জানিয়েছিলাম যে কিভাবে ডালপালা মেলে ট্রেনিং দিয়ে পুরো একটা রিয়েলিস্টিক ছবি তৈরি করে এই মেয়েগুলোকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং ভেবেছিলাম যে আমরা যদি বারবার এগুলো বলি, মানুষজন সতর্ক হবেন, প্রশাসন সতর্ক হবে, তাহলে এই যারা পাচারকারী তারা অন্তত একটু ভয় পাবে। কিন্তু বিশ্বাস করুন, এই পাচারকারীরা না জাস্ট অকুত ভয়, এদের কোনো কিছুতে ভয় হয় না। নইলে ভাবতে পারেন ওই 56টা মেয়েকে একসঙ্গে পাচার করার চেষ্টা, তারপরে এত হইচই, তারপর তারা কি করেছে, ট্রেনে করে নিয়ে যাচ্ছিল, ধরা পড়ে গেছে। ওই জন্য শিলিগুড়িতে বাসে করে 34টা মেয়েকে একসঙ্গে পাচারের চেষ্টা করছিল। এবার এদের উদ্ধার করেছে পুলিশ। এখানে অন্তত একটুখানি স্বস্তি পাচ্ছি যে আমরা এত হইচই করেছি, এটা হয়তো প্রশাসনকে সতর্ক করেছে, তাই এই 34টা মেয়েও উদ্ধার হলো। মানে এক সপ্তাহের মধ্যে 56 প্লাস 34, 90টা মেয়েকে একসঙ্গে পাচারের চেষ্টা করা হচ্ছে। এটা বাল্কে বলে, এটা বাল্কে সাপ্লাই করা, প্রায় সেরকম। কি পরিস্থিতি বুঝতে পারছেন? দুটো জিনিস শুধু মনের মধ্যে ভীষণ খচখচ করছে। এক, এই এত সংখ্যক মেয়ে পাচার হওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে, সে জেনে হোক না জেনে হোক, প্রলোভনে পা দিচ্ছে। এটা তো বাস্তব, কোনো না কোনো প্রলোভন। কোন পরিস্থিতিতে এরকম হয়? তাহলে এই প্রলোভিত হওয়ার মতো একটা সামাজিক পরিস্থিতি, আর্থসামাজিক পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সেটা কেউ সমাধানের চেষ্টা করেনি। এটা তো গোড়ার কথা।
আর দ্বিতীয়ত এই পাচারকারীদের কি মারাত্মক কনফিডেন্স, কি মারাত্মক দাপট ভাবুন তো। তারা জানে এরমভাবে একসঙ্গে এতগুলো মেয়েকে পাচারের চেষ্টা করলেও কিছু হবে না, কেউ ধরতে পারবে না। বাহ, ওই ট্রেনে নিয়ে যাচ্ছিল, ধরেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, বাসে করে নিয়ে যাচ্ছি, কিন্তু ধরা পড়তে পারি ভয় নেই। এবং সেগুলো সব এই এত বড় বড় সংখ্যায়। কি মনে হচ্ছে জানেন তো, ওই বলে না কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়ে যায়, এরা সেরকম হয়ে গেছে। টুকটাক এতদিন ধরে পাচার করতে করতে তারা এমন একটা ডেয়ার ডেভিল হয়ে গেছে, অকুত ভয় হয়ে গেছে, যে ভয় জিনিসটাই আমাদের রাজ্যে পাচারকারীদের অন্তত মনের মধ্যে বিন্দু মাত্র কাজ করে না। এটাই আমাদের সব থেকে ভয়। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।